কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজান আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ফার্স্ট ক্লাস কামরা। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2 মে। কলকাতা শহরে সাহিত্য এবং শিল্প সমাজে একজন খ্যাতনামা রায় পরিবারেই জন্ম হয় তার। বাংলা তথা ভারতবর্ষের 20 শতাব্দীর একজন শ্রেষ্ঠ চিত্র পরিচালক হিসেবে সত্যজিৎ রায়ের নাম মানুষের মনের মণিকোঠায় স্থাপত্য করে এসেছে চিরকাল। 1955 সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। এই অস্কার বিজয়ী চলচ্চিত্রকার শুধু যে একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন তা কিন্তু নয়, এর পাশাপাশি তিনি একজন কীর্তিমান লেখকও বটে। ফেলুদার মতো কাল্পনিক গোয়েন্দা চরিত্র, কল্পবিজ্ঞানে প্রফেসর শঙ্কু তারই অমর সৃষ্টি। আমরা আজকের গল্পটি বেছে নিয়েছি তার লেখা বিভিন্ন ছোট গল্পগুলির মধ্যে থেকে। আমাদের আজকের গল্প রঞ্জনবাবুর চরিত্রে অরুণাভ, পুলকেশ সরকার এবং মেজর ড্যাভেনপোর্টের চরিত্রে রোহ, গল্পের আবহ সঙ্গীতে সম্রাট রায়, সবশেষে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত। শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। আগের আমলের ফার্স্ট ক্লাস কামরা, বাথরুম সমেত 4 বার্থ বা 6 বার্থ কম্পার্টমেন্ট আজকাল উঠেই গেছে। এটা যে সময়ের গল্প অর্থাৎ 1970, তখনও মাঝে মাঝে এক আধটা এমন ধরনের কামরা কি করে জানি ট্রেনের মধ্যে ঢুকে পড়ত। যাদের পুরনো ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে সেই সব ভাগ্যবান যাত্রী এমন একটি কামরা পেলে মনে করত হাতে চাঁদ পেয়েছে। রঞ্জনবাবু ঠিক তেমনই বোধ করলেন গাড়িতে উঠে। প্রথমে তিনি নিজের চোখে তো বিশ্বাসই করতে পারেননি। এই ধরনের কামরায় শেষ কবে যে তিনি চড়েছেন তা আর তার মনে নেই। পয়সাওয়ালা বাপের ছেলে, তাই ফার্স্ট ক্লাসে চড়ার অভ্যেস ছেলেবেলা থেকেই। একক কামরায় উঠে গিয়ে যখন 6 কামরা বিশিষ্ট করিডোর ট্রেন চালু হলো, তখন রঞ্জনবাবু বুঝলেন আরও একটা আরামের জিনিস দেশ থেকে উঠে গেল বোধহয়। গত কয়েক বছর থেকেই এই জিনিসটা লক্ষ্য করে আসছেন তিনি। বাপের ছিল বাইক গাড়ি, পিছনের সিটে চিত হয়ে পা ছড়িয়ে বসে কত বেরিয়েছেন সে গাড়িতে। তারপর এলো ফিল্ড অ্যাম্বাসেডারের যুগ, আরামের দিন শেষ। ব্রিটিশ আমলে টেলিফোন তুললে মহিলা অপারেটর ফোন তুলে বলতেন নাম্বার প্লিজ, তারপর নম্বর চাইলেই লাইনে পাওয়া যেত। আর এখন ডায়াল করতে করতে তর্জনীর ডগায় কড়া পড়ে যায়। সমস্ত কলকাতা শহর থেকেই যেন আরামের জিনিসটা ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। ট্রামে বাসে তাকে চড়তে হয়নি কোনোদিন, কিন্তু মোটর গাড়িতেই বা কী সুখ আছে কে জানে। ট্রাফিক জ্যামের ঠেলায় প্রাণ একেবারে হাঁপিয়ে ওঠে। গাড্ডায় গাড়ি পড়লে শরীরের হাড় গোড় আলগা হয়ে আসে। রঞ্জনবাবুর মতে এ সবই আসলে দেশ স্বাধীন হওয়ার ফল। সাহেবদের আমলে এমন মোটেই ছিল না। কলকাতাকে তখন সত্যি একটা সভ্য দেশের সভ্য শহর বলে মনে হতো। রঞ্জনবাবু বছর 3 আগে 6 মাস কাটিয়ে এসেছেন লন্ডন শহরে। সাহেবরা বাঁচতে জানে, সুনিয়ন্ত্রিত জীবনের মূল্য জানে, সিভিক সেন্স কাকে বলে সেটা জানে। ঘড়ির কাঁটার মতো লন্ডন টিউবের গতিবিধি দেখলে স্তম্ভিত হতে হয়। আর যেমন মাটির নিচে ঠিক তেমন মাটির উপরেও। ওখানেও তো জনসংখ্যা নেহাত কম নয়, কিন্তু কই, বাসস্টপে তো ধাক্কাধাক্কি নেই, গলাবাজি নেই, কন্ডাক্টরের হুঙ্কার আর বাসের গায়ে চাপড় মারা নেই। ওদের বাসও তো কই আমাদের মতো একদিকে কাত হয়ে চলে না, যেন মনে হবে এই বুঝি উল্টে পড়ল। তবে যাই হোক, বন্ধু মহলে রঞ্জনবাবুর এই উগ্র সাহেব প্রীতি এটা কিন্তু একটা প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইদানিং। ঠাট্টারও বটে, সেই কারণেই হয়তো রঞ্জনবাবুর বন্ধু সংখ্যাও ক্রমশ কমে আসছে। শহরে যেখানে সাহেব প্রায় দেখাই যায় না বললেই চলে, সেখানে অনবরত সাহেব এবং সাহেবী আমলের গুণকীর্তন কটা লোকই বা বরদাস্ত করতে পারে বলুন। পুলকেশ সরকার ছেলেবেলার বন্ধু, তাই এখনো টিকে আছে। তিনি অবশ্য সুযোগ পেলে বিদ্রূপ করতে ছাড়েন না। বলেন, তোমার এ দেশে জন্মানোটাই ভুল হয়েছে। তোমার জাতীয় সঙ্গীত হলো গড সেভ দ্য কুইন।
এই আমাদের জনগণমন নয়, এই স্বাধীন নেটিভ দেশে তুমি আর বেশি দিন টিকতে পারবে না। এদিকে রঞ্জনবাবু উত্তর দিতে ছাড়েন না। আরে যাদের যেটা গুণ সেটা অ্যাডমায়ার না করাটা অত্যন্ত সংকীর্ণ মনের পরিচয়। বাঙালিরা কলকাতা নিয়ে বড়াই করে। আরে বাবা, কলকাতা শহরের যেটা আসল বিউটি সেই ময়দানও তো সাহেবদেরই তৈরি। শহরের যা কিছু ভালো সে তো তারাই করে গিয়েছে। এখন শ্যামবাজার, বাগবাজার, ভবানীপুরকে তো তুমি সুন্দর বলতে পারো না। তবে এটাও ঠিক যে ভালোগুলো আর বেশি দিন ভালো থাকবে না, আর তার জন্য দায়ী হবে এই নেটিভ বাঙালিরাই। মধ্যপ্রদেশের রায়পুর শহরে দুই বন্ধুতে গিয়েছিল ছুটি কাটাতে। রঞ্জন কুণ্ডু একটা সাহেবী নামওয়ালা সওদাগরি অফিসের উচ্চ পদস্থ কর্মচারী। পুলকেশ সরকারও একটা বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ম্যানেজার। এবারে পুজো ঈদ মিলিয়ে দুজনেরই প্রায় 10 দিনের ছুটি পড়ে গেল। রায়পুরে দুজনের কমন ফ্রেন্ড মোহিত বোসের সঙ্গে 1 সপ্তাহ কাটিয়ে গাড়িতে করে বস্তারের অরণ্য অঞ্চল ঘুরে দেখেও দুজনেরই একসঙ্গে কলকাতা ফেরার কথা ছিল। অবশ্য পুলকেশবাবু একবার বলেছিলেন যে ভিলাইতে তার এক খুড়তুতো ভাইয়ের সঙ্গে 2 দিন কাটিয়ে ফিরবেন, কিন্তু রঞ্জনবাবু তাতে রাজি হলেন না। বললেন, না না না, এসেছি একসঙ্গে, ফিরবো একসঙ্গে। একা ট্রাভেল করতে ভালো লাগে না ভাই। শেষ পর্যন্ত স্টেশনে গিয়েও পুলকেশ বাবুকে থেকেই যেতে হলো। ভিলাই রায়পুর থেকে মাত্র মাইল 10 পথ হবে। পুলকেশ বাবু আসতে পারবেন না জেনে খুড়তুতো ভাই সশরীরে এসে হাজির হলেন দাদাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার জন্য। ভিলাইয়ের বাঙালিরা এদিকে বিসর্জন নাটক মঞ্চস্থ করবে বলে তৈরি হচ্ছে পুজোয়। পুলকেশ বাবুর আবার থিয়েটারেরও নেশা। ভাইয়ের অনুরোধ, তিনি যদি একবার নির্দেশনার ব্যাপারে একটু সাহায্য করেন। পুলকেশবাবু এই কথা শুনে আর না করতে পারলেন না। রঞ্জনবাবু হয়তো খুবই মুষড়ে পড়তেন, কিন্তু পুরনো ফার্স্ট ক্লাস কামরাটি দেখে তিনি এতটাই বিস্মিত এবং পুলকিত হলেন যে বন্ধুর অভাবটা আর অত তীব্রভাবে অনুভবই করলেন না। আশ্চর্য এই যে সেকালের হলেও কামরার অবস্থা দিব্যি ছিমছাম। সবকটি আলোরই বাল্ব রয়েছে, পাখাগুলোও চলে, সিটের চামড়া কোথাও ছেঁড়া নেই, বাথরুমটিও পরিপাটি। আরও বড় কথা হচ্ছে, ফোর্থ বার্থ কামরায় রঞ্জন কুণ্ডু এবং পুলকেশ সরকার ছাড়া আপাতত কোনো যাত্রী। পুলকেশবাবু খোঁজ নিয়ে জানালেন, কোচম্যানের সঙ্গে কথা বলে এলাম, তুমি রাউরকেল্লা অবধি একাই যেতে পারবে। সেখান থেকে একজন যাত্রী উঠবেন বই কি, কিন্তু তারপর আর কেউ নেই। 2টো আপার বার্থ, সারা পথই খালি যাবে। রঞ্জনবাবু বললেন, তোমাকে এই পুরনো কামরার কথা আমি অনেকবারই বলেছি। আফসোস এই যে এতে ট্রাভেল করার সুযোগ পেয়েও নিতে পারলে না। বন্ধু হেসে বললেন, হয়তো দেখবে কেলনারের লোক এসে তোমার ডিনারের অর্ডার নিয়ে গেল। রঞ্জনবাবু বললেন, ওটা বলে আর মন খারাপ করে দিও না। ট্রেনে খাবারের কথা ভাবতে গেলে এখন কান্না আসে। আমাদের ছেলেবেলায় কেলনার লাঞ্চ আর ডিনারের জন্য আমরা মুখিয়ে থাকতাম। রঞ্জনবাবু অবশ্য বন্ধুর বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছেন টিফিন ক্যারিয়ারে ভরে। রেলের থালিতে তার আদতে এত রুচি নেই। যথা সময় বোম্বে মেল ছেড়ে দিল। কলকাতায় দেখা হবে ভাই, তোমার জার্নি আরামদায়ক হবে, তাতে কোনো সন্দেহ নেই। বিদায় জানিয়ে বললেন পুলকেশ সরকার। গাড়ি ছাড়ার পর রঞ্জনবাবু মিনিট খানেক শুধু কামরার মধ্যেই পায়চারি করলেন। এই সুখ বহুকাল পাননি তিনি। আজকালকার কামরায় ট্রেন ছাড়লে পরে সিটে বসে পড়া ছাড়া আর কোনো গতি নেই।
বাইরে করিডোর আছে বটে, কিন্তু তা এতই সংকীর্ণ যে সেখানে হাঁটা চলে না। এক স্টেশন এলে প্ল্যাটফর্মে নেমে পায়চারি করা যায়, তাছাড়া সারা রাস্তা অনড় অবস্থা। কিছুক্ষণ হাঁটার পর কোন সিটটা যে দখল করবে এটা নিয়ে একটু চিন্তা করে অবশেষে রায়পুরের প্ল্যাটফর্মের দিকে সিটটায় সুটকেস থেকে একটা বালিশ আর একটা ডিটেকটিভ বই বার করে শুয়ে পড়লেন রঞ্জনবাবু। এখন বিকেল 5:30, অন্ধকার হয়ে যাবে একটুক্ষণের মধ্যেই। তবে বই পড়া বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ মাথার পিছনে তো রিডিং লাইট আছেই, আর সেটা জলে। 9টায় রায়গড় পেরোনোর পর একটা ঘুমের আমেজ অনুভব করলেন রঞ্জনবাবু। এদিকে বিলাসপুরে লোক এসেছিল ডিনারের অর্ডার নিতে। রঞ্জনবাবু স্বভাবতই তাকে না করে দিয়েছেন। এবারে টিফিন ক্যারিয়ারটা খুলে খাওয়াটা সেরে নীল লাইট ছাড়া সব কটা আলো নিভিয়ে দিয়ে রঞ্জনবাবু বেঞ্চিতে একেবারে গা এলিয়ে দিলেন। হঠাৎ তার মনে পড়ল রাউরকেল্লায় তো যাত্রী ঢুকবে এই ঘরে। আজকাল করিডোর ট্রেনে ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী উঠলে কন্ডাক্টর বা গার্ড একটা ব্যবস্থা করে দেয় ঠিকই, কিন্তু এই পুরনো গাড়িতে বোধহয় তাকেই দরজাটা খুলতে হবে। তাহলে কি দরজাটা লক করবেন না? যদি ঘুম না ভাঙে ক্ষতি কি লক না করলে? যিনি আসবেন তিনি না হয় লকটা লাগিয়ে নেবেন। আর এমন কিছু মাত্র তো মাঝরাত নয়, রাউরকেল্লা আসে বোধহয় 10:30 নাগাদ। তাহলে চিন্তার কোনো নিশ্চয়ই কারণ নেই। এদিকে বেদম বেগে ছুটছে মুম্বাই নিয়ে। কামরার দোলানিতে কারোর ভালো ঘুম হয় না, কিন্তু রঞ্জনবাবুর হয়। কোথায় যেন তিনি পড়েছিলেন যে মা শিশুকে কোলে দোল দিয়ে ঘুম পাড়ানোর স্মৃতি শিশু বড় হলেও নাকি তার মনের মধ্যে লুকিয়ে থাকে। তাই ট্রেনের দোলানিতে ঘুম পাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। ছেলেবেলায় ফার্স্ট ক্লাসে খাওয়া কেলনারের চিকেন কারি অ্যান্ড রাইস আর কাস্টার্ড পুডিংয়ের স্মৃতি রোমন্থন করতে করতে রঞ্জনবাবু একেবারে নিদ্রা সাগরে তলিয়ে গেলেন। এই চায় গরম গরম চায়ে গরম চায়ে। ঘুমটা ভাঙল। খোলা জানালার বাইরে থেকে ফেরিওয়ালার ডাক শুনছে স্টেশন। প্ল্যাটফর্মের ল্যাম্পোস্ট থেকে আলোর রশ্মিটা তেরচাভাবে কামরায় ঢুকে তার নিজের শরীর ও মেঝের খানিকটা অংশে এসে পড়েছে। কি আশ্চর্য অপরিবর্তনশীল এই স্টেশনের ফেরিওয়ালার ডাক! মনে হয় একই লোক ভারতবর্ষের প্রত্যেকটি স্টেশনে ঠিক একইভাবে ডেকে চলেছে আবাহমান কাল থেকে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখতে পেলেন না রঞ্জনবাবু। রাউরকেল্লা নয় তো। নামটা মনে পড়তেই রঞ্জনবাবুর চোখ চলে গেল বেঞ্চির বিপরীত দিকে। একটা টুংটাং আওয়াজ কানে এসেছিল ঘুমটা ভাঙা মাত্র। এবার আবছা নীল আলোয় দেখলেন একটি লোক বসে আছে সেই বেঞ্চিটায়। তার সামনে দুটো বোতল, একটি গ্লাসে পানিও ঢাললেন ভদ্রলোক এই মাত্রই। এবার সেই পানি চলে গেল তার মুখের দিকে। মদ খাচ্ছেন নাকি সহযাত্রী? উনি কি রাউরকেল্লা থেকে উঠেছেন? এটা কি তাহলে চক্রধরপুর? বড় স্টেশন বলেই তো মনে হচ্ছে। রঞ্জনবাবু আগন্তুকের দিকে চেয়ে দেখলেন। মুখটা সঠিক স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে একটা বেশ তাগড়াই গোফ রয়েছে ভদ্রলোকের, সেটা কিন্তু বোঝা যায়। পরনে শার্ট এবং প্যান্ট, তবে নীল আলোতে তাদের রং বোঝা মুশকিল। রঞ্জনবাবুকে নড়াচড়া করতে দেখেই বোধহয় আগন্তুক তার সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠলেন। এদিকে মদের গন্ধ পাচ্ছেন রঞ্জনবাবু। তার নিজের ওসব বদভ্যাস নেই, কিন্তু চেনাশোনার মধ্যে অনেকেই ড্রিঙ্ক করে। পার্টিতে যেতেই হয় তাকে, কাজেই কোন পানীয়ের কী গন্ধ সেটা মোটামুটি জানা আছে রঞ্জনবাবু। ইনি আপাতত খাচ্ছেন হুইস্কি। সোজা রঞ্জনবাবুর দিকে মুখ করে ঘরে গলায় হাঁক দিয়ে উঠলেন ভদ্রলোক।
গলা এবং উচ্চারণ শুনে রঞ্জনবাবুর বুঝতে বাকি রইল না যে যিনি উঠেছেন তিনি একজন সাহেব। এই গলার টানাই আলাদা। আবার হাত দিয়ে উঠলেন অন্ধকারে বসা ওই সাহেবটি। নেশা হয়ে গেছে এর মধ্যেই, নইলে আর এত মেজাজের কারণ কি বা থাকতে পারে? আপনি কি কিছু বলতে চাইছেন কি? ইংরেজিতে প্রশ্ন করলেন রঞ্জনবাবু। মনে মনে বললেন, ফার্স্ট ক্লাসের সঙ্গে মানানসই বটে এই সাহেব সহযাত্রী। Yes, বললেন সাহেব। get out and leave me alone. অর্থাৎ ভাগই হাসে, আমি একা থাকতে চাই। এবার রঞ্জনবাবু বুঝলেন যে সাহেবের নেশাটা বেশ ভালো মতোই হয়েছে, কিন্তু কথাটার তো একটা উত্তর দিতে হবে। যথাসাধ্য শান্ত স্বরে বললেন, আমারও রিজার্ভেশন রয়েছে এই কামরায়, আমরা দুজনেই থাকবো এখানে, তাতে ক্ষতিটা কি? গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ট্রেনের ভূ শোনা গেল। তারপর মুহূর্তেই একটা ঝাঁকুনি দিয়ে বোম্বে মেল আবারও রওনা দিল। রঞ্জনবাবু আর চোখে স্টেশনের নামটা একবার দেখে নিলেন, চক্রধরপুরই বটে। এখন ঘরে মিডলাইট ছাড়া আর কোনো আলো নেই। রঞ্জনবাবু সাহেবটিকে একটু ভালো করে দেখবার জন্য এবং মনে মনে আর একটু স্বস্তি নিয়ে আসার জন্য বাতি জ্বালানোর উদ্দেশ্যে সুইচের দিকে যেই না হাত বাড়িয়েছিলেন, সাহেবের তক্ষুনি এই হুঙ্কার তাকে নিরস্ত করল। যাই হোক, এতক্ষণে রঞ্জনবাবুর চোখ অন্ধকারে শুয়ে গেছে। এখন সাহেবের মুখ অপেক্ষাকৃত স্পষ্ট। গোপজোড়াটাই সবচেয়ে আগে চোখে পড়ে। চোখ দুটো যেন কোটরে বসা। নীল আলোতে গায়ের রং ভারী ফ্যাকাশেই মনে হচ্ছে, তবে মাথার চুল সোনালি না সাদা সেটা বোঝার উপায় নেই। আমি নেগরের সঙ্গে এক কামরায় থাকতে রাজি নই। তোমায় বলছি তুমি নেমে পড়ো। 1970 সালের ভারতবর্ষে বসে কোনো ভারতীয়কে নিগার বলার সাহস কোনো সাহেবের যে হতে পারে, এটা রঞ্জনবাবু ভাবতেই পারেন। ব্রিটিশ আমলে এই জিনিস ঘটেছে, আর সেই গল্প রঞ্জনবাবু শুনেছে। সবসময় যে বিশ্বাস হয়েছে তা নয়, তবে সাহেবের সম্পর্কে অনেক মিথ্যে অপবাদও বাঙালিরা ছড়িয়েছে। আর যদি সত্যিও বা হয়ে থাকে, সেসব সাহেব নিশ্চয়ই খুব নিম্ন স্তরের সাহেব। ভদ্র সাহেব বা সভ্য সাহেব যারা, তারা ভারতীয়দের সঙ্গে এ ধরনের ব্যবহার কখনোই করতে পারে না। রঞ্জনবাবুর বিষয়ের ভাবটা এতক্ষণে কেটে গেছে, তবে এখন ধৈর্যচ্যুতি ঘটে। মাতালের ব্যাপারে ধৈর্যহারা বলে বোধহয় চলে না। সুস্থ অবস্থায় এ সাহেব কখনোই এমন ধরনের কথাবার্তা বলতেই পারত না। রঞ্জনবাবু সংযত হয়ে বললেন, তুমি যেভাবে কথা বলছো সেরকম করে কিন্তু আজকাল কোনো সাহেব বলে না। ভারতবর্ষ আজ বছর 25 হলো স্বাধীন হয়েছে বটে, সেটা বোধহয় তুমি জানো। কথাটা বলি সাহেব রঞ্জনবাবুকে চমকে দিয়ে ট্রেনের শব্দ ছাপিয়ে হো হো করে অট্টহাস্য করে উঠলেন। কি বললে তুমি? ভারত স্বাধীন হয়েছে কবে? 1947 আগস্ট 15। কথাটা বলতে গিয়ে রঞ্জনবাবুর হাসি পাচ্ছিল। স্বাধীনতার এতদিন পর নিজের দেশে বসে কাউকে তারিখ সমেত খবরটা দিতে হচ্ছে, এটা একটা কমিক ব্যাপারই বই কি। You must be mad. আমি ম্যাড নই সাহেব, আমার মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়েছে। সাহেব হঠাৎ তার ডান দিকের বেঞ্চির উপর থেকে একটা জিনিস তুলে নিলেন। রঞ্জনবাবু সভয়ে দেখলেন সেটা একটা রিভলভার, আর সেটা
শটান তার দিকেই তাক করা। Say this. বললেন সাহেব, আমি আর্মির লোক। আমার নাম মেজর ডেভেনপোর্ট, 2nd পাঞ্জাব রেজিমেন্ট। আমার মতো অব্যর্থ নিশানা আর কারোর নেই আমার রেজিমেন্টে। আমার হাত কাঁপছে কি? হ্যাঁ, তোমার শার্টের 3য় বোতামের ডান দিকে আমার লক্ষ্য। ঘোড়া টিপলে সেইখান দিয়ে গুলি ঢুকে সোজা জানলা দিয়ে বেরিয়ে যাবে। তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না। ভালো চাও তো বেরিয়ে পড়ো। একে তো নিগার, তার ওপর আবার উন্মাদ। এটা কত সাল জানো? 1932। আমাদের অনেক উত্তক্ত করেছে তোমাদের ওই নেংটি পড়া নেতা। স্বাধীনতার স্বপ্নও তোমরা দেখতে পারো, কিন্তু বাস্তবে সেটা পরিণত হবে না কখনোই। এবার সত্যিই প্রলাপ বকছেন সাহেব। 1970 হয়ে গেল 1932। নেংটি পড়া নেতা গান্ধীজি তাও মারা গেছেন 23 বছর আগে। Come on now, get up. সাহেব উঠে দাঁড়িয়েছেন। রঞ্জনবাবু লক্ষ্য করলেন তার পা টলছে না। তাহলে কি সবে সবে মত শুরু করলেন? কিন্তু এত উল্টো পাল্টা বকছেন কেন? উনি কি তাহলে উন্মাদ? Up, up. রঞ্জনবাবুর গলা শুকিয়ে গেছে। তিনি সিট ছেড়ে মেঝেতে নামতে এক প্রকার বাধ্যই হলেন। সেই সঙ্গে প্রায় তার অজান্তে হাত দুটো উপরের দিকে উঠে গেল। Now turn around and go to the door. সাহেব বলে কি? কমপক্ষে 60 মাইল বেগে চলছে এই মিনিটে। তিনি কি চলন্ত অবস্থায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চান? এই অবস্থাতে কোনো মতে একটি কথা উচ্চারণ করতে সমর্থ হলেন রঞ্জনবাবু। শুনুন মেজর ডেভেনপোর্ট, এরপরেই টাটানগর। গাড়ি থামলে আমি যাব অন্য কামরায়। কথা দিচ্ছি। চলন্ত গাড়ি থেকে নামিয়ে আমাকে মেরে ফেলে আপনার কি লাভ বলুন? টাটানগর ও নামে কোনো স্টেশন নেই। তুমি আবার আবল তাবল বকছো। রঞ্জনবাবু বুঝলেন এটা যদি 1932 সাল বিশ্বাস করে বসে থাকেন সাহেব, তাহলে অবশ্যই টাটানগর বলে কোনো স্টেশন থাকার কথাই নয়। ফলত প্রতিবাদ করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। রঞ্জনবাবু বললেন, ঠিক আছে মেজর ডেভেনপোর্ট, আমারই ভুল। তবে এরপর অন্য যে কোনো স্টেশনে গাড়ি থামুক, আমি নেমে যাব। ঘণ্টাখানেকের বেশি এই নিগারের সঙ্গ তোমায় বরদাস্ত করতে হবে না, আমি কথা দিচ্ছি। এই কথা শুনে সাহেব যেন একটু নরম হলেন। তারপর বললে, মনে থাকে যেন, কথা নড়চড় হলে তোমার লাশ পড়ে থাকবে লাইনের ধারে। এটা বলে দিলাম। সাহেব গিয়ে তার জায়গায় বসে হাত থেকে রিভলভারটা নামিয়ে রাখলেন বেঞ্চির এক পাশে। রঞ্জনবাবু এই যাত্রায় প্রাণে মরে এই কথা ভেবে খানিকটা ভরসা পেয়ে নিজের জায়গায় গিয়েই বসলেন। সাহেব যাইবেন, এর পরের স্টেশন যে টাটানগর সেটা রঞ্জনবাবু জানেন। আসতে আরও 1 ঘন্টা দেরি। এই সময়টুকু তিনি যে এই কামরাতেই আছেন, তার কপালে কি যে আছে তা তার জানা নেই। অন্য ফার্স্ট ক্লাস কামরায় জায়গা পাবেন কি সেটাও তার জানা নেই, জানার উপায়ও। ডেভেনপোর্ট সাহেব আবার মদ্যপান শুরু করেছেন। সাময়িকভাবে তার সামনের বেঞ্চের যাত্রীর কথাটা তিনি ভুলেই গেছেন। রঞ্জনবাবু আধ বোঝা চোখে চেয়ে রয়েছেন তার দিকে।
এমন এক বিভীষিকাময় ঘটনার মধ্যে তাকে যে পড়তে হবে এ কথা কেই বা জানত? পুলকেশ থাকলে এই জিনিস ঘটতো কি? না, তা হয়তো ঘটতো না, তবে এর চেয়েও সাংঘাতিক কিছু ঘটতে পারত। পুলকেশ আবার রকচটা মানুষ, তাছাড়া শারীরিক শক্তিও তার যথেষ্ট। তার দেশাত্মবোধ প্রবল। কোনো সাদা চামড়ার কাছ থেকে এমন অপমান হজম করার লোক পুলকেশ নয়। হয়তো ধা করে একটা ঘুষি লাগিয়ে দিল। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক গোড়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার গল্প সে এখনো তার কাছে করে। ট্রেন চলেছে রাতের অন্ধকার ভেদ করে। মিনিট 10 পরে রঞ্জনবাবু অনুভব করলেন যে এই বিপদের মধ্যেও গাড়ির দোলানিতে তার মাঝে মাঝেই একটা তন্দ্রার ভাব আসছে। এই অবস্থাতেই একটা নতুন চিন্তা তাকে হঠাৎ সজাগ করে দিল। সাহেবের কোনো মালপত্র নেই। ব্যাপারটা অদ্ভুত নয় কি? একটা সামান্য হাত বাক্সও কি থাকবে না? শুধু মদ, সোডার বোতল, গ্রাস আর রিভলভার, এসব নিয়ে কি কেউ ট্রেনে উঠে? আর 1932 সাল, নেংটি পড়া নেতা, টাটানগর নেই, এসবের মানেই বা কি? মানে কি তাহলে একটাই, সাহেব আসলে জ্যান্তই নয়, তিনি কি ভূত? আর মেজর ড্যাভেনপোর্ট, এই নামটা কেমন একটা চেনা চেনা লাগছে। হঠাৎ ধা করে রঞ্জনবাবুর একটা কথা মনে পড়ে গেল। বছর 5 আগে ব্যারিস্টার বন্ধু নিখিল সেনের বাড়িতে আড্ডায় কথা হচ্ছিল। বিষয়টা এই সাহেব প্রীতি কিংবা সাহেব বিদ্বেষ নিয়েই হবে। কে বলেছিল সেটা ঠিক মনে নেই, কিন্তু বোম্বে মেলেই একবার এক বাঙালিকে নাকি ফার্স্ট ক্লাস কামরা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক গোড়া সৈনিক। নামটা মেজর ড্যাভেনপোর্টই বটে। কাগজেও নাকি বেরিয়েছিল সেই খবরটা। সালটা ঠিক জানা নেই, তবে 32 হওয়াটা আশ্চর্য নয়। তবে সেবার সাহেবের একটু ভুল হয়েছিল। সেই বাঙালি ছিলেন অসীম সাহস এবং দৈহিক শক্তির অধিকারী। অপমান হজম করতে না পেরে সাহেবকে মারেন 182 সিক্কা ওজনের ঘুষি। সাহেব উল্টে পড়েন এবং বেঞ্চির হাতলে মাথায় চোট লেগে তৎক্ষণাৎ মারা যান। রঞ্জনবাবু অনুভব করলেন তার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে, কিন্তু এই অবস্থাতেও সামনের লোকটার দিকে আরেকবার না চেয়ে থাকতে পারলেন না তিনি। মেজর ড্যাভেনপোর্ট হাতে গ্লাস নিয়ে বসে আছেন। নাইট লাইটের আলো এমনিতেই উজ্জ্বল নয়, আলোর শেডও অপরিষ্কার, বাল্বের পাওয়ারও খুব বেশি নয়, তার উপর আবার এই গাড়ির ঝাঁকুনি। সব মিলিয়ে সাহেবের দেহটা একরকম অস্পষ্টই দেখাচ্ছে। হয়তো এই কামরাতেই সাহেবের মৃত্যু হয়েছিল 1932 সালে, আর তখন থেকেই এই পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরায় রোজ রাত্রিরে। না না না, রঞ্জনবাবু আর ভাবতেই পারলেন না। সাহেব তার দিকে দৃকপাতই করছেন না, তিনি মদ নিয়ে মশগুল হয়ে বসে আছেন। চেয়ে থাকতে থাকতে রঞ্জনবাবু অনুভব করলেন তার চোখের পাতা আবারও ভারী হয়ে আসছে। ভূতের সামনে পড়ে মানুষের যে এরকম ঘুম পেতে পারে, এটা বোধহয় তিনি প্রথম আবিষ্কার করলেন। মেজর ড্যাভেনপোর্ট এদিকে একবার নেই, একবার আছেন, অর্থাৎ চোখের পাতা বন্ধ হলে নেই, আবার চোখ খুললে তিনি আছেন। একবার যেন সাহেব তার দিকে চাইলেন, তারপর বহু দূর থেকে ভেসে আসা একটা কথা বার কয়েক এলো তার কানে। Dirty nigger, dirty nigger. তারপর রঞ্জনবাবু আর কিছু মনে নেই। রঞ্জনবাবুর যখন ঘুম ভাঙল তখন জানালার বাইরে ভোরের আলো, সামনের বেঞ্চে কেউ নেই। রাতের বিভীষিকার কথা ভেবে তিনি একবার শিউরে উঠলেন, কিন্তু পরক্ষণেই ভাড়া কেটে গেছে বুঝতে পেরে একটা হাফ ছাড়লেন। এই গল্প
কাউকে বলা যাবে না। প্রথমত কেউ বিশ্বাসই করবে না, দ্বিতীয়ত তিনি যে সাহেব ভূতের হাতে লাঞ্ছনা ভোগ করেছেন এটা খুব জাহির করে বলার ঘটনা নয়। ডার্টি নিগার কথাটা তার আতে লেগেছিল বিশেষভাবে, কারণ তার নিজের রং রীতিমতো ফর্সা, অনেক রোদে পোড়া সাহেবের চেয়েও বেশি ফর্সা। এই রঙের জন্য লন্ডনে অনেকে তাকে ভারতীয় বলে বিশ্বাসই করেনি, আর তাকেই কিনা শুনতে হলো ডার্টি নিগার। সংকল্প অনুযায়ী তার ট্রেনের অভিজ্ঞতাটা রঞ্জনবাবু কাউকেই বলেননি, তবে তার মধ্যে এই উগ্র সাহেব প্রীতির ভাবটা যেন অনেকটাই কমেছে, আর সেটা তার কাছের লোকেরা অনেকটাই লক্ষ্য করছিল। এরপর 10 বছর কেটে গেছে। একদিন সন্ধ্যায় তার নিজের বাড়িতে বন্ধু পুলকেশের সঙ্গে বসে কফি খেতে খেতে রঞ্জনবাবু পুরো ব্যাপারটা উল্লেখ না করে পারলেন না। 70-তে রায়পুরের থেকে ফেরার সেই দিনটির কথা মনে পড়ে? বিলক্ষণ বিলক্ষণ। তোমাকে বলি বলি করেও বলিনি। এক সাহেব ভূতের পাল্লায় পড়ে ভাই কি নাজেহাল যে হয়েছিলাম জানো না। মেজর ডেভিনপোর্টের ভূত কি? হ্যাঁ, রঞ্জনবাবুর চোখ ছানা ভরা হয়ে গেল। সে কি, তুমি জানলে কি করে? পুলকেশ বাবু তার ডান হাতটা বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন। Well, meet the ghost of Major Davenport. রঞ্জনবাবুর মাথা ঝিমঝিম করছে। তুমি একদিন বলে ফেললে তো সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হতো ভাই। আমার উদ্দেশ্য ছিল নিজে ভূত সেজে তোমার মধ্যে সাহেব প্রীতির ভূতটাকে তাড়ানো। হ্যাঁ, যদি ঘটনাটা তুমি বিশ্বাসই না করো তাহলে সে কাজটা হবে কি করে? আমি নিজে নিগার বলছি আর সাহেব নিগার বলছি, দুটোর মধ্যে তফাৎ নেই। হ্যাঁ, কিন্তু কিভাবে? ভেরি ইজি, বললেন পুলকেশ সরকার। তোমার ফার্স্ট ক্লাস কামরাটা দেখেই আমার মাথায় এই ফন্দিটা আসে। গাড়ি ছাড়বার পর তোমার পাশের বগিটাতে উঠলাম, আমার ট্রাঙ্ক থেকে ফার্স্ট এড বক্সটা বের করলাম, তাতে তুলো ছিল, একটা বেশ মানানসই গোফ তৈরি করলাম, এছাড়া নো মেকআপ। আমার কামরায় একটা গুজরাটি বাচ্চার হাতে দেখলাম খেলনা রিভলভার। আমি তার কাছ থেকে একদিনের জন্য সেটা ধার চাইলাম, সে খুশি হয়েই দিয়ে দিল। তার বাপের কাছে দেখলাম একটা হুইস্কির বোতল, সেটাও চেয়ে নিলাম। অবশ্য কারণটা তাকে জানাতেই হলো। যদিও আমি কিন্তু খেয়েছি শুধু জল, বোতল খোলা রেখেছিলাম যাতে তুমি গন্ধটা পাও। ব্যাস, বাকি কাজ করেছিল তোমার কামরার নীল আলো আর তোমার কল্পনা। আশা করি কিছু মনে করনি ভাই। রঞ্জনবাবু বন্ধুর হাতটা দু হাতে চেপে ধরলেন বটে, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। তার বিস্ময় ভাবটা হয়তো কাটতে লাগবে আরো 10 বছর। শুনছিলেন ফার্স্ট ক্লাস কামরা। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই দিনের শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।